নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সামনেই মা দুর্গার আগমন, তাই তার আগে আমরা জেনে নেব মহালয়ার দিন তর্পণ কেন করা হয়, মেয়েরা কি তর্পণ করতে পারে, আরও অনেক কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। মহালয়ার দিন কি কি করবেন এবং ভুলেও কি কি কাজ করবেন না, সেই সমস্ত তথ্য আজকে আপনাদের দেব। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভাদ্রপদ পূর্ণিমার সময় এবং অমাবস্যা থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদকে পিতৃপক্ষ বলা হয়। 2024 সালে পিতৃপক্ষ 17 সেপ্টেম্বর 2024 থেকে শুরু হবে। মঙ্গলবার তিথি ভাদ্রপদ, শুক্ল পূর্ণিমা 2 অক্টোবর 2024, বুধবার সর্বপিতৃ অমাবস্যা তিথি আশ্বিনা কৃষ্ণ অমাবস্যা পর্যন্ত। তর্পণ শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত, আর মহালয়ার দিন প্রচুর মানুষকে গঙ্গা ঘাটে তর্পণ করতেও দেখা যায়। প্রাচীনকাল থেকেই এই সময় প্রয়াত পূর্বপুরুষের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস। তাই এ সময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় বলে সবাই মনে করেন। মেয়েরা তর্পণ করতে পারবেন না এমন কথা শাস্ত্রে কোথাও লেখা নেই বলে জানাচ্ছেন অনেক শাস্ত্রকরাই। শ্রাদ্ধে যেমন প্রয়াত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়, তর্পণও তাই। পুত্র না থাকলে মৃত ব্যক্তির মেয়ে শ্রাদ্ধ কর্মের অধিকারী। মহাভারতেও মেয়েদের তর্পণের নিদর্শন আছে। মহাভারতে স্ত্রী পর্বে কৌরব রমণীদের তর্পণ করার বিশেষ উল্লেখ আছে। জানা যায় তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে, এর মানে সন্তুষ্ট করা। ভগবান, ঋষি ও পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয়। ভগবান ও পূর্বপুরুষের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হয়। পিতৃ ও মাতৃ তর্পণের সময় জল, তিল, চন্দন, তুলসী পাতা ও ত্রিপত্রী, আর অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান বা যব ব্যবহার করা হয়। আর চন্দন, তিল ও যব না থাকলে কুরুক্ষেত্র মন্ত্র পাঠের সময় জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করতে হয়। এর মধ্যে তিল তর্পণ মানে জল ও তিল একসঙ্গে নিয়ে পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে নিবেদন করতে হয়। পিতৃতর্পণের সময় অবশ্যই তিল ব্যবহার করতে হবে, আর তা কালো তিল হতে হবে। তিল না থাকলে শুধু কুরুক্ষেত্র মন্ত্রপাঠের জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করতে হবে। সনাতন ধর্মের ইতিহাস অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয়। মানুষের বিশ্বাস এ সময় পূর্বপুরুষরা পিতৃলোক ছেড়ে করে তাদের উত্তরপুরুষদের বাড়িতে অবস্থান করেন। পরে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান। পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে তাদের উদ্দেশ্যে তর্পণ করতে হয়। মহাভারত অনুযায়ী কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করেছিল। সেখানে তাকে সোনা ও রত্ন খাদ্য হিসেবে দেওয়া হয়। কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন, তুমি সারা জীবন সোনা দান করেছ, পিতৃগণের উদ্দেশ্যে কোনো খাদ্য প্রদান করনি, তাই স্বর্গেও তোমাকে সোনা খেতে দেওয়া হয়েছে। তখন কর্ণ বলেন, আমি পিতৃগণের সম্পর্কে জানতাম না, তাই ইচ্ছে করেই তাদের সোনা প্রদান করিনি। এই কথা শুনে বিষয়টির সত্যতা অনুধাবন করে কর্ণকে 16 দিনের জন্য ফের মর্তে যাওয়ার অনুমতি দেন ইন্দ্র। তারপরই কর্ণ সেখানে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করেন। এই 16 দিনকেই পিতৃপক্ষ বলা হয়। অনেকে আবার বলেন ইন্দ্র না, যম কর্ণকে মর্তে যাওয়ার অনুমতি দিয়েছিলেন।
মহালয়ার দিন কোনো শুভ কাজে শুরু না করাই ভালো। যেমন এই দিনটিতে কারোর বিয়ের কথা বলবেন না, বাড়ি গাড়িও না কেনাই ভালো। এদিন ব্যবসার সূচনা করাও উচিত নয়। এই দিনটিতে আমিষ খাওয়া উচিত নয়। প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার দেবেন না। যিনি তর্পণ করবেন তিনি এই দিনটিতে ভুলেও চুল দাড়ি কাটবেন না। মহালয়ায় ধূমপান কিংবা মদ্যপান করাও উচিত নয়। বেশ ভোরবেলা এদিন ঘুম থেকে উঠে পড়ুন। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ যারা করবেন তারা অবশ্যই ধুতি পরবেন। পারলে ভোরবেলায় যান গঙ্গার ঘাটে, অবশ্যই খালি পেটে তর্পণ করবেন। যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষের ছবিতে মাল্য দান করে প্রিয় খাবার দিতে পারেন। পারলে এই দিনটিতে দান ধ্যান করুন। দরিদ্রদের খাবার কিংবা পোশাক দিতেই পারেন। পশু পাখিদের খাবার খাওয়াতে পারেন। বিষ্ণুর নাম জপ করতে পারেন। এছাড়া রামায়ণ মহাভারত গীতা পাঠ করতে পারেন। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো ভিডিও।